আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুরু করছি। তো আজকে আমাদের এই মেডিকেল লার্নিং আমার গ্রুপের দ্বিতীয় ক্লাস। আমাদের প্রথম ক্লাসটা আম, হয়েছে অ্যাকোনাইট নেপিলাস নিয়ে। তো আমরা চেষ্টা করব যে উম, আমাদের এই ক্লাসের মাধ্যমে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ 4 বর্ষের হচ্ছে যে আমরা সিলেবাসটা শেষ করব। তো আমাদের হচ্ছে আজকে দ্বিতীয় মেডিসিন মেডিকা এন্টিমক্রুড। একজন ডাক্তার ঢুকতে পারতেছে না, মেবি টাঙ্গাইল থেকে, সে আমাকে বারবার ফোন দিচ্ছে। যাই হোক, আমি শুরু করে দিয়ে ওনাকে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। আমি একটু বেরিয়ে ওনার সাথে কথা বলবো। আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো আজকের আমাদের আলোচক ডাক্তার সালমান নাসরিন আপু। উনি হচ্ছে হুপেস হোমিও পেশাজীবী কর্তৃক একটা কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, সেই কলেজের প্রভাষিকা। তো আমি আপুকে বিনীত অনুরোধ করব যে আপনি আপনার লেকচারটি শুরু করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা হোমিওপ্যাথির অ্যান্টিম ক্রুড ওষুধটি নিয়ে আলাপ করব বা আমি এটা নিয়ে আলোচনা করব। অ্যান্টিম ক্রুড হলো ব্ল্যাক সালফাইড অফ অ্যান্টিমনি। এটি একটি খনিজ। এই খনিজ থেকে এই ওষুধটা আমাদের তৈরি হয়েছে। এর মূলত ক্রিয়াস্থলটা মন, যকৃৎ, চর্ম এবং পাকযন্ত্রের উপর প্রধান ক্রিয়া। পাকাশয়ের উপরে ক্রিয়ার কারণে এটা কিন্তু ছড়িয়ে পড়েছে আমাদের মাথা, মনন, চর্ম, মেজাজ, ইচ্ছা, হতাশা, এর উপর এটা আসলে ছড়িয়ে পড়েছে। ব্যবহার স্থল হিসেবে আমরা এটাকে খিটখিটে মেজাজে দেখতে পাই। কোষ্ঠকাঠিন্য, সরলান্তের প্রদাহ, আহ, হজমে দুর্বলতা বা আজীর্ণ, শিশুর দাঁত ওঠার সময় হামের মতো একটা গুটেকা নির্গমন হয়, আমবাত থাকে, সর্দি, গরমি, সর্বঙ্গ, জ্বর, আচিল, মলান্ত্রচ্যুতি, কর্ণ, নখের বিকৃতি, জিহ্বায় শ্বেতবর্ণ লেপ, স্বর ক্ষীণতা, হুপিং কাশি, স্বল্পবিরাম জ্বর প্রভৃতি রোগে এটা উপযোগী হয়ে থাকে। আর 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 একটা রোগী যখন ঢুকবে তখন আমরা তার কি কি দেখে আসলে বুঝতে পারবো। সে কিন্তু একটু খিটখিটে মেজাজে থাকবে, একটু স্থূলকায় হবে এবং সে সূর্যের তাপ কিন্তু সহ্য করতে পারবে না। তার রোগীর লক্ষণের উপর সে বলবে যে আমি সূর্যের তাপ উঠলে আমি সহ্য করতে পারি না। সে কিন্তু এই গরমকালে বা গরম উত্তাপে সে কিন্তু ক্লান্তি বোধ করবে এবং সে তার চর্মরোগে চাপা পড়িবার পরে প্রাচীন রোগটা আবার দেখা দিবে। কঠিন পীড়ার পরে তার একটা ক্ষুধামন্দা দেখা দিবে। এবং এই অ্যান্টিমক্রুডের রোগী কিন্তু মোটা থেকে একটু মোটাই হতে থাকে। আহ, আর এতে চর্মরোগটা অত্যন্ত চুলকায় এবং এটা কিন্তু সাদা রঙের, চারিদিকে এটা লাল আভা থাকে। পেটের দোষ থাকে, টক খাইলে বা উত্তাপ লাগলেই বাড়ে এবং এতে টক খাওয়ার প্রতি কিন্তু এদের একটা আলাদা একটা প্যাশন আছে এবং তারা টক খাইতেই চায়। মল জলের মতো পাতলা পাতলা হয়ে থাকে এবং সেই মলের মধ্যে কিন্তু ডেলা ডেলা মতো থাকে এবং তারা হজম আহ, এবং মল যদি নরম হয়ে থাকে তার মধ্যে কিন্তু যে খাদ্যদ্রব্যটা হজম করিতে পারে নাই তাহাও দেখা দেয়। টক দ্রব্য খাইয়া অতি ভোজনের জন্য শরীর খুব উত্তপ্ত হওয়ার জন্য এটা হয়ে থাকে। আবার অ্যান্টিমক্রুডের একটা লক্ষণ আছে যে ঠান্ডা জলে যদি সে স্নান করে তখন তার উদরাময় দেখা দেয় এবং সে কিন্তু অসুস্থ হয়ে যায়। এবং মল কিন্তু এদের খুব বড় আকারে দেখা দেয় এবং তার সঙ্গে পেটে রুদ্ধ বায়ু এবং সাদা ও শুষ্ক মল, বাচ্চাদের অনেক সময় দধির মতো ডেলার মতো পায়খানা হয়ে থাকে। আর রুগীদের পিপাসা তেমন থাকে না, প্রায় ক্ষেত্রে শিশু রোগীর বমি বমি ভাব থাকে, মিউকাস জ্বরও থাকে। মুখ শিশুদের দেখা যাচ্ছে মুখ থেকে লালা পড়ে এবং তাহা নোনতা, রোগী অত্যন্ত খিটখিটে এবং শিশুরা এতটা খিটখিটে থাকে যে সে যখন রেগে যায় তার দিকে তাকালেও সে চিৎকার চেঁচামেচি করে, তাকে ছোঁয়া যায় না এবং ছুঁতে গেলেও সে চিৎকার করে। তার ক্ষুধার অভাব দেখা দেয়। আর আমাদের অ্যান্টিমক্রোডের জিহ্বার একটা লক্ষণ আছে, দুধের মতো সাদা কোটিং দেখা যায় এবং অন্যান্য জিহ্বার যে লক্ষণ আছে তার থেকে কিন্তু অ্যান্টিমক্রুডটা একটু আলাদা এবং একটা আমার মনে হয় কি একটা সাদা সরের মতো একটা প্রলেপ পড়ে আছে। আর এই অ্যান্টিমক্রুডের এরা টক খেতে চায়, আচার খেতে চায় এবং হলো এরা একটু ঝালও খেতে চায়। এবং অ্যান্টিমক্রুডের মূল
আমরা যে কোনো ওষুধের একটা মূল একটা অঙ্গের একটা জায়গাকে দেখতে পারি, সেখানে লিড দেয়। অ্যান্টিমক্রিড কিন্তু আসলে পাকস্থলীর উপরই বেশি কাজ করে। পাকস্থলীর অনিয়মের উপর বা পাকস্থলীর সমস্যার উপরেই কিন্তু অ্যান্টিমক্রুডের চরিত্রটা আমরা বুঝতে পারি। এরা অ্যান্টিমক্রুডের রুগীরা রাগিয়া গেলে কিন্তু অনেক রেগে যায়, এবং এরা কিন্তু মানসিকভাবে একটু ইনসিকিউরিটিতে ভুগে। অ্যান্টিক্রুডের শিশু দেখা যায় যে সে সংসারের সবাইকে সমানভাবে ভালোবাসবে না। সে দেখবে যে কে তার জন্য সিকিউরিটি দিচ্ছে, যে কোনো একজন, মা হতে পারে, নানি হতে পারে, বাবা হতে পারে, বড় বোন হতে পারে, তার প্রতি সে আসক্ত হয়ে যায়। এতটাই আসক্ত হয়ে যায়, অ্যান্টিক্রুডের শিশু যার প্রতি আসক্ত তাকে বাথরুমেও যেতে দেয় না। দেখবেন যে কিছু শিশু আছে, বাথরুমে মা গেল তার সামনে দাঁড়িয়ে থাকলো, বা বাবার উপর তারা আসক্ত, বাবাকে কোনো মতেই ছাড়তে চায় না। এবং এটা যদি তার তার মধ্যে সে বুঝে যে সে যাকে আসক্ত, যার প্রতি, সে যদি তার এটা ছাড়া না দেয়, সে কিন্তু অসুস্থ হয়ে পড়ে। অ্যান্টিক্রুডের বাচ্চা চেনার এটা একটা একটা খুব ভালো একটা লক্ষণ। আমি এরকম রোগী পেয়েছিলাম যে সে নানিকে ছাড়া কিচ্ছু বুঝে না, পরে অ্যান্টিক্রুড দিলে কিন্তু সেই রোগীটা কোনো কিছুই হজম করতে পারছিল না, কিন্তু সে তখন ভালো হয়ে গিয়েছিল। অ্যান্টিক্রুড গ্রীষ্মকালে ঘামাচি হয়। আর আর অ্যান্টিক্রুডের রোগীদের হাতে পায়ের চামড়া কুঁচকে যায়, এবং তরুণ বাত, বিশেষত আঙ্গুলের বাতটা খুব ভালো খুব দেখা যায়। পেটের গোলমালের জন্য মাথা ধরা হতে পারে, মাথা খুব চুলকায় এবং শেষে চুল উঠে যায়, চক্ষুর পাতা লাল ও প্রদাহযুক্ত থাকে, নাকে ঘা থাকে, কানে অনবরত শব্দ, বিশেষত যখন কোনো কাজকর্ম থাকে না, করে না বা বসিয়ে থাকে, তখনই তার মুখ দিয়ে তার কাশিলে তার জ্বালা ও মুখ দিয়ে গরম হাওয়া বাহির হয়, এবং পায়ে পচনশীল ক্ষত দেখা যায়, তাহার রং কিন্তু কালো হয়। শারীরিক প্রকৃতি ও মন। অ্যান্টিক্রুডের রোগী বাত প্রধান ধাতু, শিশু মোটা হয় এবং বয়স্ক। অ্যান্টিক্রুডের বয়স্ক ব্যক্তির নখগুলো অনেকটাই পুরু এবং ফাটা ফাটা, এবং অ্যান্টিক্রুডের নখ ফাটা একটা চরিত্র থাকে। এমন দেখা যায় যে নখ অর্ধেক ভেঙে যে পড়ে যে আবার ওখান থেকে জোড়া দিয়ে আসছে। এই ক্ষেত্রে অ্যান্টিক্রুড ব্যবহার করলে আমরা অনেক ভালো ফলাফল পেয়ে থাকি। এবং রোগীর মেজাজ অত্যন্ত খিটখিটে থাকে, শিশু কারো দৃষ্টি পর্যন্ত সহ্য করতে পারে না, ছোঁয়াও সহ্য করতে পারে না। বয়স্ক রোগীরা বিমর্ষ, গম্ভীর এবং আশাশূন্য, এবং এরা এরা কিছু কিছু কিছুটা অ্যান্টিসিপেশনে ভুগে, এবং দেখা যাচ্ছে যে এরা মানসিকভাবে মনে করে যে কোনো একটা পর্যায়ে যে মনে করে তারা সুন্দরী একটা কোনো মহিলার বা অপোজিশনের প্রেমে পড়েছে, সেটা কিন্তু বাস্তবে না, তারা কিন্তু কল্পনা করতে থাকে। বা কোথাও যদি সেখানে তার মন ভেঙে যায়, সে কল্পনা কিন্তু এরকম একটা আহ রুগী তার এরকম একটা কল্পনা করে সাজিয়ে নেয়। চন্দ্রালোকে মানে দেখা যাচ্ছে পূর্ণিমাতে এদের এদের এরা অনেক, মনটা ওদের অনেক ভালো থাকে, এবং তখন তারা কিন্তু ফুরফুরে মেজাজে থাকে, কেউ গান গায় বা কেউ তখন কবিতা আবৃত্তি করতে থাকে। আর আলাদা একটা মনে হয় কোথা থেকে একটা শক্তি তাদের উপরে ভর করেছে, এবং সেই শক্তির বলে তারা অনেক খুশি থাকে। এদের মাথা ব্যথাটা পরিপাকতন্ত্রের গোলযোগের উপরই দেখা দেয়, এবং এরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে মাথা ব্যথা হয় এবং মাথা ঘুরে। জরায়ু রোগগ্রস্ত রোগীর ক্ষেত্রে নারীর শিরোপীড়া এবং আগুনের দিকে তাকাইলেই এই রোগীর দেখা যাচ্ছে যে তার মাথা ঘুরে থাকে। এবং আমরা অ্যান্টিক্রুডের প্রধান একটা লক্ষণ আমরা দেখেছি যে তারা উত্তাপ সহ্য করতে পারে না। সূর্যের তাপও হতে পারে, এটা হলো গ্যাসের তাপও হতে পারে। অনেক রোগীকে পেয়েছি যে সে গ্যাসের ওখানে রান্না করতে গেলে গ্যাসের তাপ তার গায়ে লাগলে সে অসুস্থ হয়ে পড়ে। আবার আহারের দোষে অ্যান্টিক্রুড যেহেতু পাকস্থলী প্রধান এর উপর বেশি ক্রিয়া করে, সেখানে আহারের দোষে অতিরিক্ত রুটি, মিঠাই, মিষ্টি খেলে এদের কিন্তু উদরাময় দেখা দেয়। উদরাময় অজীর্ণ হয়, এবং রোগীর জিহ্বার কথা স্মরণ করে দেখতে হবে। এবং রোগীর দিকে আমরা যদি কোনো রোগীকে লক্ষণের সাথে মিলাইতে পারি, বা দেখা যায় যে কোটেড
টাং, আমরা নিশ্চিন্তে তাকে একটা অ্যান্টিমক্রুড দিয়ে দিব। অ্যান্টিমক্রুডে ভালো একটা রেজাল্ট আমরা অবশ্যই পাবো। আম, জ্বরের ক্ষেত্রে ম্যালেরিয়া বা অবিরাম জ্বরে অ্যান্টিমক্রুডের অনেক ভালো কাজ দেয়। ইহার জ্বর দ্বিপ্রহর, বৈকাল বা একদিন অন্তর অন্তর ঠিক সময় আসে। জ্বর হইবার পূর্বে উদর ঘটিত লক্ষণ সর্বাগ্রে প্রকাশ পায় এবং রোগী বিষণ্ণ হইয়া পড়ে। এখানে কিন্তু আরেকটা লক্ষণ দেখা যায় যে নাকের ডগাটা বরফের মতো ঠান্ডা থাকে। আর আর একটা লক্ষণ আছে যে রোগীর কোনো অবস্থাতে এখানে কিন্তু জল পিপাসা থাকে না। এখানে পালসিটেলা বা এপিসের সাথে আমরা একটু মিলাইতে পারি। আবার অ্যান্টিমক্রুডের আর একটা লক্ষণ হলো ঠান্ডা জলে কিন্তু রোগী অসুস্থ হয়ে পড়ে। আবার নারীদের ক্ষেত্রে ঠান্ডা জলে স্নান করিবার পরে বা গোসল করিবার পরে তার ঋতু বন্ধ হয়ে যাবে এবং জ্বর স্থানচ্যুতিও দেখা যায়। আহ, আবার এখানে কিন্তু আমাদের আর একটা জিনিস দেখতে হবে যে রোগীর মানসিক লক্ষণ অ্যান্টিমক্রুডের সাথে আছে কিনা। রোগীর জ্বরচ্যুত হইবার পরে মনে করে বুঝি জনিদার দিয়া তলপেটে সবকিছু বাড়ি হয়ে যাইবে। এখানে সিপিয়া বা লিলিয়াম টিকের সাথে আমরা তুলনা করতে পারি। আবার এখানে হৃষ্টি রোগের ঋতুস্রাবের পূর্বে দাঁত ব্যথা দেখা দেয়, দন্তশূল দেখা দেয়, শ্বেতপ্রদ পাতলা ক্ষতকারী। এবং এরা কিন্তু দাঁতের ক্ষয়ের উপরেও অ্যান্টিমক্রুড খুব ভালো কাজ করে। আমি অনেক আগে দাঁত নড়ে গিয়েছিল এবং অ্যান্টিমক্রুডের লক্ষণ পেয়ে তাকে ওষুধ দিয়েছিলাম, তার কিন্তু দাঁত নড়াটা ভালো হয়ে গিয়েছিল। আর বিকৃত নখের উপর তো অ্যান্টিমক্রুডের ভালো একটা কাজ আছে। আঘাত লেগে যদি নখ বিকৃত হয় বা বিকৃত অবস্থাতে যদি নখটা বাড়তে থাকে, বর্ধিত হতে থাকে, তবে অ্যান্টিমক্রুড এখানে কার্যকরী ভূমিকা পালন করে। কোনো কোনো রোগীর হাতের নখ দ্বিখণ্ডিত অবস্থায় বৃদ্ধিপ্রাপ্ত হইতে থাকে। আবার এখানে আমরা সালিসিয়ার সাথেও তুলনা করতে পারি। নখকুনি সালিসিয়া রোগীর হাতের পায়ের নখকুনি সঞ্চিত বিকৃত হয়। ঘামাচিতে কিন্তু আমরা অ্যান্টিমক্রুড ব্যবহার করি। গরমকালে যখন ঘামাচি হয় তখন কিন্তু অ্যান্টিমক্রুডের কথা আমরা চিন্তা করতে পারি। আবার এখানে দেখা যাচ্ছে যে এরা পরিশ্রম করলেই আগে ঘামাচি দেখা দেয়। বাত বেদনাতে অ্যান্টিমক্রুড এর ভালো কাজ আছে। সন্ধিবাত, সন্ধি স্ফীত বা আঙ্গুলের বাতের উপর অ্যান্টিমক্রুডের একটা কাজ আমরা দেখতে পাই। আমি কি ইংরেজিতে কোনো কিছু বলবো? জি জি বলতে পারেন ম্যাডাম, জি বলেন। এটা হলো এই যে ইংরেজিতে কিছু আমাদের রুব্রিক আছে। সেই রুব্রিকগুলো আসলে আমরা যদি একটু আলোচনা করি তাহলে আমাদের আসলে আমাদের সাহস বাড়বে, আমরা একটু জানতেও পারবো। যে ইরিটেবিলিটি টাস্ট হোয়েন চাইল্ড ক্রাইস, তার মানে আমরা বলেছি যখন বাচ্চাটা কাঁদতে থাকে তখন কিন্তু সে তার দিকে তাকে টাচ করা যায় না। মরোস চিলড্রেন ইন ক্রাই হোয়েন টাচ, তার দিকে মানে কোনো মতোই দেখা যায় না। সেন্টিমেন্টাল মুনলাইট ইন স্ক্যাটসি লাভ, ডিলিউশন নয়েজ হেয়ার্স নকিং ডোর এট দ্য, মানে যার প্রতি সে ডিলিউশন থাকে তার কিন্তু সে তার দোরগড়ায় যে দাঁড়িয়ে থাকে। desires women ideal, sadness sound of bells and sight of these surroundings aggravation by suicidal disposition shooting the, একটা সমাজে কিন্তু সে হতাশা হয়ে যে দুঃখ কষ্টে যে সে কিন্তু তার ডিসপোজিশন চলে আসে সুইসাইডাল। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। লোথিং অফ লাইফ, তার মানে অ্যান্টিমক্রুড এখানে বিষণ্ণতায় খুব ভুগে থাকে এবং অ্যান্টিমক্রুডের অবস্থান এখানে প্রথম শ্রেণীতে। এরা দুধ সহ্য করতে পারে না, টক ফলে বৃদ্ধি পায়, গরমে সূর্যের তাপে আগুনের তাপে বৃদ্ধি প্রাপ্ত হয়। আবার দেখা যাচ্ছে যে অ্যান্টিমক্রুডের ওবেসিটি চিলড্রেন ইন বা ইয়াং পিপল ইন, এখানে কিন্তু আমরা অ্যান্টিমক্রুডের কথা চিন্তা করতে পারি। অ্যান্টিমক্রুড বয়স্কদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে লক্ষণ মিলে যদি আমরা দিতে পারি, যে কোনো রোগেই আমরা অনেক ভালো পাবো, ভালো রেজাল্ট পাবো। এই সবিরাম জ্বরে কিন্তু এখানে বমন আছে এবং বমি করে, এবং জলপানের পরে অ্যান্টিমক্রুড বমি করলে সে অ্যান্টিমক্রুড আমরা ব্যবহার করতে পারি। ইরাপশন ব্লিস্টার্স, অ্যান্টিমক্রুডের কিন্তু চর্মরোগ আছে এবং এটা ক্রাস্টি, এটা একটু খাঁজ
টাইপের হয় এবং অ্যান্টিমক্রুডের বড় একটা লক্ষণ আছে, যেটা হলো কর্নে। কর্নে একটা হার্ড হয়, মোটা হয়, শক্ত হয়, থিকেনিং হয়, ওয়ার্স হর্নি এবং স্মুথ। এটা কিন্তু চলতে ফিরতে গেলে আমাদের কিন্তু ব্যথা করে। এখানে কিন্তু অ্যান্টিমক্রুড কর্নের জন্য অনেক ভালোভাবে আমরা ব্যবহার করতে পারি। আবার দেখা যায় অ্যান্টিমক্রুডের রুগীদের চলাফেরা করার পর পা ব্যথা করতে পারে, এখানে কিন্তু অ্যান্টিমক্রুডকে আমরা পেতে পারি। আচ্ছা যাই দেখেন আমরা একটা ছবি তুলেন। সরি, কে কথা বললো? আপু চালিয়ে যান আপনি। আচ্ছা 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 আচ্ছা। অ্যান্টিম ক্রুডের এটাই আমাদের আসলে আলোচনা। এবং অ্যান্টিম ক্রুড কিন্তু একটু অলস এবং শ্লেষ্মা প্রধান ধাতু বিশিষ্ট আম, রোগীদের ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে। ফুসফুসে প্রায় একটি উচ্চাঙ্গের ওষুধ। রোগী কাশিলে মনে করে তার বুকে প্রচুর শ্লেষ্মা রহিয়াছে, অনেকখানি গড়বে, কিন্তু পরে দেখা যায় সেটা উঠে না। বুকের মধ্যে ঘর ঘর শব্দ হইতেই থাকে। শিশুর বুকে ও গলার ভিতরে করাত দিয়ে কাঠ চিরিবার মতো শব্দ হয়। চক্ষুর পীড়াতেও আমরা হলো অ্যান্টিম ফ্লুইড ব্যবহার করতে পারি। শিশুরা বহুদিন পর্যন্ত চক্ষু উঠাতে আমরা দেখতে পারি চোখের পাতা চুলকানি, রাত্রে চক্ষু জুড়িয়ে যায়, সে সঙ্গে ইহার বিশিষ্ট মানসিক লক্ষণ থাকে। ভাইয়া, আমি কি আরো একটু চালিয়ে যাব? চালিয়ে যান আপু, চালিয়ে যান। দাঁত ব্যথার এখানে একটি অ্যান্টিমক্রুডের একটা ভালো লক্ষণ আমরা পেয়ে থাকি। ক্ষয়প্রাপ্ত দাঁতের বেদনা যদি রাত্রে খুব বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্টিমক্রুডটা ব্যবহার করতে পারি। তবে এখানে আমাদের কিন্তু প্রথম লক্ষণ দেখতে হবে যে তার মানসিক লক্ষণের সাথে বা চারিত্রিক ক্যারেক্টারিস্টিকটা আমাদের অ্যান্টিমক্রুডের সাথে মিলে গেছে কিনা। এখানে আর একটা আপু মিউট হয়ে গেছে মেবি। ও না না, ঠিক আছে ঠিক আছে, আমি বলছি। অনেক কারণ আছে। ডাইজেস্টিভ অর্গানের উপরে আমাদের অ্যান্টিমক্রুড খুব ভালো কাজ করে। পাকস্থলীর বিভিন্ন অসুবিধায় ওষুধটা বড় ভূমিকা রয়েছে। পাকস্থলীর ডিজঅর্ডার হয়, অতিরিক্ত খাওয়ার কারণে হয়। আবার যেমন আমরা ওভার ইটিং, ভুঁড়ি ভোজনের বদহজম হয়। অতিরিক্ত খাওয়ার পরেও কিন্তু অ্যান্টিমক্রুডের একটা লক্ষণ আসে, তখন সে অস্বস্তি ফিল করে এবং তার পাতলা পায়খানা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, রুটি খাবার পরেও এটা আসতে পারে। মাথা ব্যথার সঙ্গে মানে বমি বমি ভাবের একটা ভালো কাজ আছে অ্যান্টিম ক্রুডে। জ্বরের হামেও বমিও হতে পারে। এসব লক্ষণে অ্যান্টিম ক্রুডের সুন্দর ক্রিয়া রয়েছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে অ্যান্টিম ক্রুডের অনেক সময় খিদে কমে যায়, ক্ষুধাহীনতাও দেখা যায়, দুধ সহ্য হয় না, খাবার পর পেট ভারী হয়। এখানে পিপাসাহীনতা দেখা যায়, মায়ের বুকের দুধ পানেও বমি হয়। এই জন্য দুর্বল পাকস্থলীযুক্ত শিশুদের হজমের সময় সমস্যায়, খাওয়া দাওয়া, বমি, বিমর্ষ প্রভৃতির ক্ষেত্রে আমরা অ্যান্টিমক্রুডের একটা কদর দেখতে পাচ্ছি। মেজাজ খারাপ থাকে, যেহেতু আমাদের পাকস্থলীর ডিজঅর্ডারে অ্যান্টিমক্রুড খুব ভালো কাজ করে। এখানে পাকস্থলীর ডিজঅর্ডার হলেই কিন্তু দেখা যাবে যে সেই রোগীর মেজাজ খারাপ থাকবে। এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে পাওয়া। যদি দেখবেন যে যাদের পাকস্থলীতে হজমের সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, তারা কিন্তু একটু খিটখিটে মেজাজের হয়ে থাকে। টক, রুটি এবং চর্বি জাতীয় খাবার সহ্য করতে পারে না, এমনকি দুধ নয়, মায়েরা যন্ত্রণা থাকে, এদেরকে কি, বাচ্চাদের কি দিয়ে কি খাওয়াবে? বুড়োদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে ওষুধটা দারুণ উপকার। সবিরাম জ্বরের সঙ্গে বমন, জল পানের পরে বমনে অ্যান্টিমক্রুড প্রযোজ্য হয়ে থাকে।
ভাইয়া আর কি বলবো, আপনারা কোশ্চেন করেন, এরপরে আমি একটু আলোচনা করি বা আমরা ওপেন আলোচনা করতে পারি। ধন্যবাদ আপুকে সুন্দর একটি আলোচনা উপহার দেওয়ার জন্য। তো আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন, আপনাদের ভিতরে কেউ যদি ম্যামকে প্রশ্ন করতে চান তাহলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। আমি একে একে সবার প্রশ্ন নিব এবং ম্যাডামকে আপনার প্রশ্ন করতে পারেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে ম্যামের কাছে আপনারা করতে পারেন। আচ্ছা, মেবি জোনায়েদ ভাই আমাদের হ্যান্ড রাইজ করেছে। জোনায়েদ ভাই, আপনি ম্যামের কাছে প্রশ্ন করুন, আপনার যা জানার আছে। ধন্যবাদ। হুম হুম অন্তিম ক্রোধের রোগী আপনার প্রথমেই দেখতে হবে সে কিন্তু একটু অস্থির এবং রাগী এবং একটু মোটা প্রকৃতির থাকবে। আমরা তার জিহ্বাটা দেখব, তার দাঁত দেখব, তো আমরা ক্যারেক্টারটা দেখার চেষ্টা করব। এন্টিম ক্রুড আসলে একটা পর্যায়ে যে মৃত্যুর কথা চিন্তা করে তখন সে মনে করে তাকে কেউ ভালোবাসে না, তাকে মূল্যায়ন করা হচ্ছে না, তাকে ঠকানো হচ্ছে। সেই সময় ক্ষেত্রে সে দুই একজনের কাছে নির্ভর হয়ে যায় এবং তার মনে মনে সে কিন্তু অনেক কিছু প্রাপ্তি চায় যে আমি এটা পারি, ওটা পারি, সেটা করতে পারি, আমি তাকে এটা দিতে পারি, কিন্তু তাকে সে করতে পারছে না। একটা হতাশার একটা পর্যায়ে যে সে তখন মনে করে যে আমার মরে যাওয়াই ভালো। জোনায়েদ ভাই, আপনি কি সন্তুষ্ট উত্তরটি পেয়ে? আর একটা বিষয় কি জি। দেখবেন, অ্যান্টিম ক্রুডের আমরা মাইন্ড মেথডে যে পড়াশোনা করেছিলাম সেই সময় কিন্তু অ্যান্টিম ক্রুডের এইটা হয়েছিল যে সে কিন্তু সংসারে একজনের উপরকে বিশ্বাস করে, একজনকে অনেক ভালোবাসে, সে মনে করে একজন লোকই তার মূল্যায়নটা বুঝে, তাকে সে চোখের আড়াল করতে চায় না। এবং সে যখন রেগে যেত তখন কিন্তু কাউকে সহ্য করতে পারে না, সে কিন্তু তখন একটু তার বদরাগী টাইপের লোক হয়ে যায়। এইখান থেকে তো অ্যান্টিসিপেশন তৈরি হয় এবং সে আস্তে আস্তে কিন্তু হতাশায় ভুগে যায়, বিমর্ষ হয়ে যায় যে আমাকে কেউ বুঝে না, আমাকে কেউ বুঝে না। এখান থেকে থেকে তার কিন্তু স্যাডনেস থেকে এটা আসে। আমাদের অ্যালেন স্কিনেটেও কিন্তু এটা লেখা আছে। ধন্যবাদ আপুকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, আপুর আলোচনার সাথে যেহেতু আমাদের সময় আছে, যদি কেউ অ্যাড করতে চান কিছু তাহলে অ্যাড করতে পারেন। আমাদের আরো বিস্তারিত যদি কেউ এই আলোচনার বাইরেও যদি কিছু অ্যাড করে জানানোর থাকে আপনারা জানাতে পারেন। যেহেতু আমরা এখানে শিখতে এসেছি, শিখাতে এসেছি, সুতরাং কিছু যদি অ্যাড করার থাকে করেন, আমরা উপকৃত হব। ধন্যবাদ। না, এখানে আমরা দেখেন আমি কিন্তু অনেক দিন পরে আবার অ্যান্টিম ক্রুডটা আমি পড়লাম। অ্যান্টিম ক্রুড বলতেই কিন্তু আমরা প্রথম কি চিন্তা করি, আমরা চিন্তা করি যে কর্ন আছে কিনা। যদি কারো কর্ন নিয়ে আসে তাহলে আমরা কিন্তু অ্যান্টিম ক্রুডের কথা ভেবে থাকি, কিন্তু অ্যান্টিম ক্রুড অনেক বড় একটা জায়গা দখল করে আছে। এটা যদি ক্যারেক্টারিস্টিকটা আমরা বুঝে একটা রোগী চিত্র করে নিতে পারি তাহলে কিন্তু এই ক্যারেক্টারিস্টিকের উপরে রোগীর যে সমস্যাগুলো দেখবো তাকে দিলে সে কিন্তু ভালো হয়ে যাবে। অ্যান্টিম ক্রুডের ভাবলে কি ভাবি, আমরা ভাবি নখের বিকৃতি, নখের বিকৃতির ভাবটা আমাদের চলে আসে, কিন্তু এখানে নখের বিকৃতিরও কিন্তু বিভিন্ন ভাগ আছে। যেখানে নখটা যদি ভেঙে যায় বা একটা নখকুনি হয় বা নখ ভেঙে যাওয়ার পরে অর্ধেক থেকে যদি বাড়তে শুরু করে, এখানে অ্যান্টিমক্রিয়েটিভ ধনন্তরী কাজ করে। আবার দেখা গেল বিকৃত ভাবে সে শুরু হয়েছে ঢেউ খেলা, যদি অ্যান্টিমক্রিয়েটিভ চরিত্রের সাথে মিলে যায় তাহলে কিন্তু আমরা এটা দিলে সে খুব তাড়াতাড়ি নখটা ভালো হয়ে যাবে। যেমন অনেক বিজ্ঞ হোমিওপ্যাথি আছে যারা নখ দেখেই কিন্তু রোগীর চিকিৎসা করতে পারতেন, কিন্তু আমাদের দৃষ্টিটা তো ওই পর্যন্ত আমরা এখনো নিতে পারিনি। আচ্ছা, আরেকজন আলোচনা করেন দেখি
এবং অ্যান্টিমক্রোডের জ্বরের ভিতরে কিন্তু যদি তার স্বাদটা তেতো হয়ে যায় তাহলে কিন্তু আমরা অ্যান্টিমক্রোড নিশ্চিন্তে ব্যবহার করব। জি, আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন, জি ডক্টর হ্যালো, জামাল আসসালামু স্যার, আপনি আলাইকুম। কিছু অ্যাড করতে চান? কি জি করেন? হ্যালো, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। জি জি। না হচ্ছে আমার আজকের বক্তা খুব সুন্দর বললেন আর কি। আসলে উনি মোটামুটি অ্যান্টিকুডের একটা মোটামুটি ভালো চিত্র তুলে ধরছেন। তা আমি ডায়ালিসিস সিস্টেমের আপনারা দেখবেন যে কি আমি আর দু একটা পয়েন্ট অ্যাড করি। যেমন স্কিন কন্ডিশনের উপরে, স্কিন কন্ডিশনের উপরে কি হবে, দেখা যাবে যে ক্র্যাকড, ফাটা ফাটা এবং ড্রাই স্কিন উইথ ইরাপশন এবং ওয়াটস, অথবা দেখা যায় যে আপনার তার হার্ড এবং তার পায়ের তলাটা কিন্তু অনেক শক্ত থাকে। আচ্ছা, মেন্টাল এবং পিকুলার সিমটম বলতে বলতেছি যে ইরিটেবিলিটি, অ্যাভারশন টু টাচ, মুড সুইং, তার একটু মানসিক ইয়া থাকে আর কি, রাগান্বিত থাকে একটু, এবং তার মানে অ্যাভারশন মানে বিতৃষ্ণা আর কি, স্পর্শে এবং মুড সুইং করে তার। এবং এই স্কিনের ব্যাপারে বলতেছে যে স্কিনের ব্যাপারে কি, স্কিনের ব্যাপারে হচ্ছে যে অ্যাগ্রেভেশন ফ্রম কোল্ড ড্যাম্পড ওয়েদার। কথাটা মনে রাখবেন আপনারা যে অ্যান্টি ইনক্লুডেড যেটা স্কিনে যত সমস্যা নিয়ে আসবে তত সমস্ত সমস্যা কি হবে, অ্যাগ্রেভেশন ফ্রম কোল্ড এবং ড্যাম্পড ওয়েদার, মানে এখানে আর্দ্র। পানি লাগালেও স্যার এগুলো অনেক সময় অ্যাগ্রাভেশন দেখা দেয় না? জি 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 ম্যাডাম। আর এই এমেরিলেশন এখানে বলতেছে যে মানে উষ্ণ গরম এবং ড্রাইনেস, ড্রাইনেস। যদি জায়গাটা যদি ড্রাইনেস থাকে, যদি ঘাম না হয়, যদি শুকনা থাকে, তাহলে আর সমস্যা হয় না। এবং বলতেছে যে আর্টিকেরিয়াটা মিট আফটার আ- আর্টিকেরিয়াও দেখা দিতে পারে। জি জি, আমবাত যেটা আর্টিকেরিয়া, এটা সেটা তো মিট ইয়া দেখা যেতে পারে। দেখা দিতে পারে। জি। এবং অ্যাগ্রাভেশন এখানে বলতেছে যে কোল্ড ড্যাম্পড ওয়েদার তো আছে, এছাড়া এক্সপোজার টু ওয়াটার, যখন exposure to water, হ্যাঁ, এটা এরা বলে এরা দিতে এরা পারো, পানিতে এটা এটা বৃদ্ধি বৃদ্ধি দেখা যেতে পারে প্রাণীতে। গোসলের পর অনেকে বলতে পারে যে আমার এটা দেখা দিচ্ছে। আর একটা ইয়ে আছে কি, রেসপিরেটরি ইয়েতে, ইস্যুতে আমরা ব্যবহার করতে পারি কিরকম, এটা বলতেছে যে কাশি থাকবে এবং তার মিউকাস থাকবে এবং ডিফিকাল্টি ব্রেথিং, খুব কষ্টকর তার শ্বাস প্রশ্বাস নিতে, ইন্সপিরেশন এবং এক্সপিরেশন। ইন্সপিরেশন মানে যেটা শ্বাস নেওয়া, আর যেটা শ্বাস আর ফেলে সেটা এক্সপিরেশন। আচ্ছা, মেন্টাল এবং পিকুলার সিমটম কি এটার মধ্যে, ডিজায়ার ফর, এটা তার পেশেন্ট একটু একটু নিরিবিলি এটা পছন্দ করবে। দেখেন ব্যাপারটা কেমন, সে একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করবে। সলিটিউড, ডিজায়ার ফর সলিটিউড এবং মুড সুইং তার হবে। এবং ইউনিক সিমটম এখানে বলতেছে রেসপিরেটরি এই সমস্যা কি হবে, অ্যাগ্রেভেটেড ফ্রম কোল্ড ড্যাম্প ওয়েদার অ্যান্ড এক্সপোজার টু ডাস্ট। ডাস্ট ওয়েদার বলি না আমরা, যে ডাস্ট ওয়েদার, তো এরকম ডাস্ট ওয়েদারে এটা প্রকাশ হলে তার সে খারাপ থাকবে। আর এমএল হবে ওই একই, সে যখন রেস্ট নিবে, যখন সে একটু আরাম করবে আর কি, রেস্ট নিবে, তখন সে আরাম করে এবং ওয়ার্ম, যখন দেখা যাচ্ছে যে একটু উষ্ণতা পাবে আর কি, তখন আরাম পাবে। তাহলে এই গেল রেসপিরেটরি ইস্যু এবং স্কিন। আর দিয়ে একটা কথা বলে শেষ করব, অন্য কেউ যদি অ্যাড করতে চান। যেমন হেডেক, হেডেক কেমন হবে, এটার হেডেকটা, হেডেক উইথ নসে স্পেশালি আফটার ওভার ইটিং, অতিরিক্ত খাওয়ার পরে মাথা যন্ত্রণা এবং নসিয়া, বিবমিশা যেটাকে বাংলায় বলে বমি বমি ভাব বিশেষত, এবং ইরিটেবিলিটি, অ্যাভারশন টু নয়েজ অ্যান্ড লাইট ডিউরিং হেডেক। যদি কেউ বুঝতে সমস্যা তার একটু বলবেন। আচ্ছা, ইরিটেবিলিটি তার একটা বিরক্তিকর এবং তার একটা ইয়া হবে, অ্যাভারশন তার শব্দ এবং এবং আলোর প্রতি
মাথা ব্যথা যন্ত্রণার সময়। ইটিং রিচ অ্যান্ড ফ্যাটি ফুডস ওরসেন ফ্রম হেডেক, চর্বিযুক্ত খাবার খেলে এবং গুরুপাক, রিচ বলতে গুরুপাক খাদ্য, যেগুলো গুরুপাক খাদ্য, পোলাও, গোস্ত মোস্ত, হাবি জাবি, অনেক রিচ ফুড খেলে পরে তার সমস্যা বাড়বে, মাথা ব্যথা। আর এমুলেশন কি হবে? লাইং ডাউন ইন এ কোয়েট ডার্ক রুম, একটা অন্ধকার ঘরে অথবা শান্ত পরিবেশে থাকলে পরে, এবং লাইং ডাউন মানে শোয়া, শুলে পরে শান্ত পরিবেশে, এটা তার হবে। এবং জয়েন্ট পেনের কথা এখানে আসি আমরা, যে জয়েন্ট পেনেও কিন্তু খুব ভালো কাজ করে অ্যান্টিমক্রুড। যদি অ্যান্টিমক্রুডে যেটা ম্যাডাম বললেন যে ক্যারেক্টারাইজ সিমটমটা আপনি সবসময় দেখবেন, শুধু জিহ্বা দেখে অ্যান্টিমক্রুড দিয়ে দেওয়া যায়, শুধু জিহ্বা দেখে, একমাত্র শুধু টাং দেখে। প্রকাশ ভাকিলের একটা বই দেখবেন যে দ্য টাং দ্যাট ডাজন্ট লাই, এই বইটা আপনারা সংগ্রহ করবেন সবাই। ওখানে যদি এরকম পান ক্যারেক্টারাইজ সিমটম, এবং যদি যা কনস্টিটিউশনাল সিমটম পান, তার ধাতুগত লক্ষণ এবং ক্যারেক্টারাইজ সিমটম বলতে পরিচয়ক লক্ষণ যদি পান, যে ক্যারেক্টারাইজ সিমটম আসলে কি, যখন দেখা যাচ্ছে যে আমরা যখন প্রুভিং করছি তখন যে সিমটম গুলা, তখন একটা কথা জিনিস, আর হচ্ছে যেটা ধাতুগত কনস্টিটিউশনাল সিমটম, সেটা আলাদা জিনিস, অনেকে এটা গুলায় ফেলে। যাই হোক, জয়েন্টের ব্যাপারে বলি এখন। জয়েন্ট পেনে অ্যাগ্রাভেশন বাই কোল্ড অ্যান্ড ড্যাম্প ওয়েদার, ওই একই কথা, যে আর্দ্র আবহাওয়া এবং ঠান্ডায় ওই জয়েন্ট পেন বাড়বে। এখানে মেন্টাল সিমটম কি থাকে? রোগীর মধ্যে খুব রেস্টলেসনেস থাকে, যেটা ম্যাডাম বললেন আর কি, অস্থিরতা থাকে। ডিজায়ার ফর ওয়ার্মথ অ্যান্ড কমফোর্ট, সে একটু আরাম, একটু কোথায় গেলে, একটু কোথায় কিভাবে বসলে, কিভাবে ইয়ে করলে একটু সে আরাম ফিল করবে, কমফোর্ট ফিল করবে, এটা সে ডিজায়ার করে, আকাঙ্ক্ষা করে, একটু উষ্ণতা এবং কমফোর্টের। আর ইউনিক সিমটম জয়েন্ট প্যান্টের ব্যাপারে কি বলছে, যে এক্সপোজার টু কোল্ড ড্যাম্প কন্ডিশন, ওই একই কথা আর কি, যে এখানে যখন ঠান্ডা যখন প্রকাশ হবে তখন খারাপ হতে পারে তার জয়েন্ট পেনটা। এই অ্যান্টিমক্রুডের রোগীদের বাতের সমস্যাটা, এটা একদম ধনন্তরীর মতো কাজ করে যদি তার জিহ্বার ক্লটে দেখা যায়। যেরকম এই ব্যাপারে না বললেই না, ভেরেটাম ভেরেডি একদম চটচকে মনে হবে যে বার্নিশ করা আছে, এক জিহ্বা দেখে ওষুধ দিয়ে দিতে হবে, আর কিছু লাগবে না। আমি এরকম জিহ্বা দেখে বহু পেশেন্টকে মেডিসিন দিছে আমার জীবনে, যেটা মিস হয়নি। লাগেছে জিহ্বা দেখে তার আর কিছু বলা লাগেনি, তার জার্নিটা বুঝে ফেলা। হ্যাঁ, তাই বলে এমন না যে ল্যাকিসিসের পেশেন্টের যে পালসিটা লাগতে পারে না, তা কিন্তু না। যদি এখন ল্যাকিসিসের একটা পেশেন্ট আসে আমাদের কাছে, আমরা দেখতেছি তার নাক্সের সিমটম অ্যারাইজ করে আসছে তার মধ্যে কোনো কারণে, সেটা এক্সাইটিং কজের কারণে হোক, যেরকম এক্সাইটিং কজ বলতে যেটা আমি বোঝাচ্ছি উত্তেজক কারণ, যারা আমরা মায়োজম বিষয়ে পড়ি, যে মায়োজমটা আসলে প্রিডোমিনেন্ট থাকে তার মধ্যে, এক্সাইটিং কজ গুলা শুধু তার একটা উত্তেজক কারণ হিসেবে আমাদের সামনে আসে। কিন্তু যেগুলা কজেশন দেখা যাচ্ছে, কেটে গেছে হয়তো বা ফাটে গেছে, এগুলা তো কোনো মায়োজমেটিক ব্যাপার না। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা বাড়ি লাগছে, এগুলা তো কোনো মায়োজমেটিক কোনো এখানে বিষয় থাকে না। এখানে কারণ কজেশন, কজেশন মনে রাখবেন যে অনেক শক্তিশালী মেন্টাল সিমটমের মতোই। কজেশন কথাটা সবচেয়ে শক্তিশালী। অনেক সময় একটা টান আপনার সমস্ত রেপার্টারি এবং সমস্ত রেপার্টারেশনকে ওলটপালট করে দিতে পারে। আমাদের যে কোর অফ যে কথাটা জিস্ট, এই কথাটাকে নিয়ে আসা রোগীর কাছ থেকে আমরা এটা পারি না। আমরা বসে থাকি যে রোগী বলবে একই রকম ভাবে আমরা শুনবো না, রোগীর কলেজের মধ্যে ঢুকে যাবেন, রোগীকে ইয়ে করবেন একটু, মানে তাকে একদিকে চালনা করে দিবেন, ম্যাসমিলিজম করবেন, রোগীকে এমন গল্পে লাগাই দিবেন, রোগী মনে সব কথা বলে ফেলবে আপনাকে। রোগীর সাথে যদি আপনি দেখা যাচ্ছে একটা মানে ক্যাজুয়াল ডাক্তারের মতো আচরণ করেন, রোগী কখনোই তার মনের কথা বলবে না, সব রোগী বলবে না অন্তত। যারা একটু অন্তর্মুখী, যারা কথা বলে না মনের কথা সহজে, তাকে এক্সপোজ করতে গেলে আপনাকে অনেক অনেক হচ্ছে ইয়ে হতে হবে, ইন্টেলিজেন্স হতে হবে, আপনার আইকিউ অনেক শার্প থাকতে হবে। তাই কিভাবে খোঁচা মারলে কথাটা বের করতে পারবেন, এইভাবে না ওইভাবে, এটা কিন্তু অনেকেই পারে না। এবং রোগীর কথাকে মেডিকেলের ভাষায় কনভার্ট করাটা অত্যন্ত একটা হচ্ছে আর্ট। যাই হোক, স্টমাক আলসার, যেটা স্টমাক আলসারের কথাটা বলি, সেটা হচ্ছে যে বার্নিং পেন ইন দ্য স্টমাক ওরসেন অপারেটিং, এবং তার যে স্পাইসি ফুড এবং রিচ ফুড খেলে তার অ্যাগ্রাভেশন হয়। অ্যালার্জিক রাইনাইটিস, যেটা আমাদের নাকের মধ্যে যেটা প্রদাহ হয়, ইনফ্লামেশন,
এটাতেও স্নিজিং হয়, ওয়াটারি নাজাল ডিসচার্জ হয়, অর্থাৎ হাঁচি, স্নিজিং মানে হাঁচি, এবং একদম দেখা যাচ্ছে পানির মতো স্রাব হয় নাক থেকে, এবং ইচিং ইন দ্য নোজ, এটা কিন্তু মনে রাখেন যে অ্যালার্জিক রাইনাইটিসের অ্যান্টিফুডের একটা বিশিষ্ট লক্ষণ। ইচিং হয়, চুলকানি হয়, নাকের মধ্যে চুলকায়। মেন্টাল এবং পিকুলার সিমটম কি? ইরিটেবিলিটি, সেন্সিটিভিটি টু ওডর অ্যান্ড ডাস্ট। একটা গন্ধে, অডর মানে গন্ধ, বিভিন্ন গন্ধে এবং ডাস্ট, ধুলাবালিতে কিন্তু এগুলো তার বৃদ্ধি হয়, এর প্রতি তার একটা ইয়ে থাকে, সাবসিবিলিটি থাকে, সংবেদনশীলতা থাকে। আর হচ্ছে এই তো, আর হচ্ছে ইউনারি ট্র্যাক্টের উপরেও কাজ আছে, খুব সুন্দর, দারুণ। আমরা সেদিনে পড়ছি ইয়াতে, এই কি বলে, ওই অ্যাকুইনা নেবুলাস পড়ছিলাম। এটাতে বলতেছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে, যেটা কি আমরা ইউটিআই বলি মেডিকেল টার্মে, বার্নিং পেন ডিউরিং ইউরিনেশন। যখন আপনি প্রস্রাব করবেন তখন বার্নিং পেন, একদম জ্বালাকর ব্যথা থাকবে, এবং ফ্রিকুয়েন্ট আর্জ টু ইউরিনেট, এবং পূর্ণ আপনার কোঁত পাড়তে হবে প্রস্রাব করার সময়, এবং রেস্টলেসনেস, ডিসকমফোর্ট ইন দা লোয়ার অ্যাবডোমেন, নিচের যে আমাদের উদরের যে নিচের ভাগটা, সেখানে একটা আপনার মানে একটা বিরক্তিকর ইয়া থাকবে, ডিসকমফোর্ট ভাব থাকবে, ওখানে আরাম পাবেন না আপনি, এবং একটা অস্থিরতা মনের মধ্যে কাজ করবে। এবং আপনার কি হবে যে স্পাইসি ফুড, যেগুলো স্পাইসি ফুড এবং যেগুলো অ্যাসিডিক ফুড, সেগুলো খাইলে কিন্তু আপনার সমস্যা দেখা দিবে। এবং ড্রিঙ্কিং প্লেন্টি অফ ওয়াটার, প্রচুর পরিমাণে পানি পান করলে, এবং এই হচ্ছে আপনার এই সমস্ত পরিবেশগুলো যেগুলা এই স্পাইসি ফুড, এগুলোকে অ্যাভয়েড করলে আপনি তখন ভালো থাকবেন। অ্যান্টিম ক্রুড কিন্তু কিছুটা মদ্যপানও করে থাকে। হ্যাঁ, অ্যান্টিম ক্রুডের জি লক্ষণের জি মধ্যে পাওয়া যায় জি জি মদ্যপান। জি হ্যাঁ, এবং আপনি যেগুলো বিরক্তিকর যেগুলো পরিবেশ, সেগুলো যদি আপনি অ্যাভয়েড করেন, তাহলে আপনি কিন্তু এই ইয়াতে ভালো থাকবেন, যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আর এরা একটু তো ইন্ট্রোভার্ট এতটুকু। টাইপের হয়, যেহেতু নিজেরা ইনসিকিউরিটিতে ভুগে, তারা কিন্তু একটু ইন্ট্রোভার্ট টাইপে থাকে এবং সে কিন্তু নিরিবিলি পরিবেশে একা একা থাকতেই পছন্দ করে। জি 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 জি। তো ম্যাম আপনি বলেন, আমি মিউট হলাম। অনেক সবাইকে অশেষ ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, অ্যাডমিন সহকারে। আজকের বক্তা আপনার প্রতি শ্রদ্ধা থাকলো। জি বলেন। ঠিক আছে। তসলিম ভাই, আমরা কিন্তু শেয়ারিং করে ভালোই আলোচনা করলাম। এখন কোশ্চেন আরো কিছু, কারো কিছু থাকলে বলতে পারেন। জি, আমাদের সময় আর নাই, আমরা হচ্ছে 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। এই 5 মিনিটের ভিতরে যদি কারো কোশ্চেন, আমাদের কিছুক্ষণ আগে ডক্টর বিডি জামান স্যার আলোচনা করলেন, সুন্দর আলোচনা। স্যারকে ধন্যবাদ, এবং আমাদের সালমা ম্যাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা দুজন মানে লেকচারারকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং আমরা আশা করি নেক্সটেও এইভাবে আলোচনার মাধ্যমে আমাদের এই গ্রুপকে সমৃদ্ধ করবেন আপনারা, এবং ধীরে ধীরে আমরা যেন এই গ্রুপের আলোচনার মাধ্যমে যারা নতুন ছাত্রছাত্রী রয়েছে এবং চিকিৎসক রয়েছে, আমরা তাদের মাঝে আমাদের এই জ্ঞান বিতরণের মাধ্যমে আমরা আমাদের এই জ্ঞান বিতরণের মাধ্যমে একটা আলোকিত হোমিও সমাজ গড়ে তুলতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রাখছি। এবং 5 মিনিটের ভিতরে যদি কারো কোনো কথা, আমাদের 5 মিনিট সময় আছে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, আমরা 50-এ আমাদের ক্লাসটা শেষ করে দেব। ধন্যবাদ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এতে আমরা সবাই ডাক্তার এখানে, এবং আমরা সবাই কিন্তু প্র্যাকটিস করি। তারপরে যখন আমাকে বলার জন্য তসলিম ভাই আমাকে বলেছেন, তখন কিন্তু আমি আবার পড়া শুরু করেছি। হোমিওপ্যাথি এমন একটা জগৎ, যখনই পড়ি তখন মনে হয় কি যেন একটা নতুন, এটা তো আগে পড়িনি। এই জন্য এটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো একটা লার্নিং। আমি মনে করছি যে সবাই আমরা একে একে বলবো, আমাদের বলাটা পরিপূর্ণ হয়তো হবে না, কিন্তু আমরা শেয়ারিং করবো এবং নতুন নতুন শিখবো। আর এর এর ভিতরে যদি কারো কোনো কেস থাকে বা কোনো কোনো রোগীর উপর যদি চমৎকার কেস থাকে, আমরা কিন্তু শেয়ার করব। তসলিম ভাই, ধন্যবাদ। আগামী ক্লাসের জন্য আমরা
প্রস্তুত হই, এবং আপনি কালকে আমাদেরকে জানিয়ে দিবেন আগামী ক্লাসে আমরা কিভাবে কোন কোন ওষুধের উপর পড়বো, এবং সবাই কিন্তু আমরা ওষুধটা একটু দেখব। যে বলবেন উনি তো বলবেন, উনি সমৃদ্ধ করবেন, আমরা ওনাকে সাহায্য করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ সালমা আপুকে। এবং একটা মানুষকে আমি একটু পরিচয় করে দিতে চাই। আসলে সে আমাদের সবসময় আমাদের বিপদে আপদে টেকনোলজির দিক থেকে সবসময় আমাদেরকে সাহায্য করেছে, ডাক্তার জুনায়েদ ভাই। উনি এত ব্যস্ততার মাঝেও যথাসময়ে লিঙ্ক প্রদান করা এবং সেটা শেয়ার করা, এই জন্য আমি আমাদের এই মেটার মেডিকেল লার্নিং গ্রুপের পক্ষ থেকে ডাক্তার জুনায়েদ ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। এবং আমাদের এখানে আরো একজন ডাক্তার উপস্থিত রয়েছে, ডাক্তার লতিফ। উনি কুমিদানী কলেজের পাশে ওনার চেম্বার। ওনার সাথে আমি দীর্ঘদিন টাঙ্গাইল হোমিও অনুশীলন কেন্দ্রে আমরা হচ্ছে যে আলোচনা করেছি, এবং উনিও আমার ডাকে সাড়া দিয়েছে। আমি ওনাকে অফার করেছি, উনি আমাদের ইনভাইট করেছি, উনি আমাদের এখানে এসেছে এবং আজকের ক্লাসে উপস্থিত ছিল, গত ক্লাসেও উপস্থিত ছিল। তো সেই জন্য ডাক্তার লতিফ স্যারকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এভাবে নতুন নতুন মুখ আমাদের সাথে জয়েন করবে, আমাদের আলোচনা আরো সমৃদ্ধ হবে। এবং নেক্সট ক্লাসে কোন মেডিসিনটা আলোচনা করা হবে আমি আমার সিলেবাসটা দেখে আগামী সকালেই আমি গ্রুপে দিয়ে দিব, এবং নেক্সট লেকচারার হিসেবে কে থাকবে সেটাও আমি ইনশাল্লাহ জানিয়ে দেব। তো আজকে আর আলোচনা বাড়াচ্ছি না, তো এখানেই আমরা বিদায় নিব, সবার যদি অনুমতি থাকে। আপু, বিদায় নিতে পারি? হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি আমার কলেজে একটু আলাপ করেছি, আজকে কলেজে তো সারাদিনই মিটিং ছিল আমাদের, নেক্সট ভর্তি, ক্লাস, স্টুডেন্ট সবকিছু নিয়ে আমি আলাপ করেছি। ইনশাল্লাহ আমাদের সদস্য সংখ্যা আরো বাড়বে। ধন্যবাদ ম্যাম, জি আপনি আপনার জি, কলেজের আসসালামু আলাইকুম। ছাত্রছাত্রীগুলো নিয়ে আসতে পারেন। জি স্যার, হ্যালো, বলেন। আসসালামু আলাইকুম। জি, আমি একটা কথা বলতাম, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন গ্রুপে এ পর্যন্ত আমার যে পার্সোনাল অভিজ্ঞতা, আমি মোটামুটি যখন মেসেঞ্জার গ্রুপে শুধু আলোচনা করা হতো, যখন গুগল মিট আসেনি, আমি দেখছি যে আমি শয়ে শয়ে গ্রুপ, বিদেশি গ্রুপে আমি যেখানে শুধু ইংলিশ দিয়েই কথা বলে বিদেশিরা, সেখানেও অ্যাড হয়েছি। আসলে আমাদের যে মূল ইয়াটা, আমাদের যে মূল লক্ষ্যটা, ভিউ অফ আমাদের ডাক্তারদের, সেটা যে যদি আমরা ঠিক থাকি তাহলে আমরা অবশ্যই আগে যেতে পারবো। আর সকলের প্রতি এটাই আন্তরিক ইয়া থাকবে আমার, যে আমরা যে অনেক গ্রুপে যে এই যে অনেক রকমের ইয়া করে, মানে এই ধরনের অ্যাক্টিং আমার ভালো লাগে না। অ্যাক্টিং ভালো লাগে না, দেখা যাচ্ছে যে একটা মানে মানে একদম বানানো নাটকের মতো করে আসলো একজন স্যার, বসলো, এরকম কখনোই আপনারা আমাকে মনে করবেন না, অন্তত আমাকে আমাকে মনে করবেন একজন লিসেনার, একজন ছাত্র। আমারও জানার শিকার আছে। যদি হ্যানিম্যান স্যার বলে দিতে পারে, জেমস টাইলার বলতে পারে, তাহলে আমিও বলার ইয়া রাখি। ওই জন্য আমাদের এটা যেন শুধু ইয়া না হয়ে যায়, যেন আমাদের শুধু ওই একটা বানানো বানানো নাটকের মতো, ছবির মতো তা না হয়। প্রকৃতপক্ষে যেন আমরা এখান থেকে একদম যাচাই বাছাই করে একদম সব ভেঙে চুরে শিখতে পারি। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ জি, স্যার। আসসালামু ধন্যবাদ আলাইকুম। সবাইকে। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু জুনায়েদ আলাইকুম, ভাইকে দেখা হবে জুনায়েদ ভাইকে নেক্সট একটা নাম ক্লাসে। দিতে পারি, বিপদে আপনজন। জুনায়েদ ভাই, জি। জুনায়েদ ভাই। জি আপু, বলেন জুনায়েদ ভাইকে কি বলতে চাচ্ছেন? জুনায়েদ ভাই যে আপনি বললেন না, উনি আমাদের অনেক হেল্প করে, আসলে উনি তো আসলে বিপদে আপনজন। হ্যাঁ, সেটা তো অবশ্যই, উনি হচ্ছে আমাদের বিপদে আপনজন। সেই জন্য জুনায়েদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। হ্যাঁ, ওনাকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ থাকলো। আর কারো যদি কখনো মনে হয় চেম্বারে অথবা কোনো জায়গাতে যে হয়তোবা হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন, তাহলে আমার দুয়ার 24 ঘন্টা খোলা। আমি রুগী দেখি 24 আওয়ার্স। রাত 3টার সময় ফোন দিলে আমি রিসিভ করি। যদি কখনো মনে হয় আমাকে সেটা যোগ্য যে আমার সাথে একটা পরামর্শ করবেন কেউ কোনো রোগীর ব্যাপারে, তাহলে আমার দুয়ার খোলা। ওই যে ক্লাসে ইনশাল্লাহ বক্তব্য দিয়ে ইনশাল্লাহ। গেলাম, পরে পরে আর দেখা নাই, এটার মধ্যে আমি বিশ্বাসী না। আমি না কথা না, হচ্ছে যে আমাকে হেল্প করতে হবে, আমার হেল্প নিতে হবে, আমি শিখবো এবং শেখাবো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাস এখানেই শেষ, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ, ভালো থাকবেন।